I belong a very middle class family, conservative. হ্যাঁ, আমি যদি একটা স্লিভলেস ড্রেস পরেও ছবি দিচ্ছি ওটাও সমস্যা। হ্যাঁ, যে শেষ মে তো গেছে। মুখে তুলে খাওয়াই দেয়া মেয়েরে পাঠাবে কেমনে? হ্যাঁ, আমি আলুও কাটতে পারি না। অভিযোগ থাকে সব মা বাবার যে সন্তান বাইরে পড়তে যায় সে বাংলাদেশে সেট হইতে চায় না, এবং সব ছেলে তো সংসার চালানোর একটা চাপ থাকে। হ্যাঁ, এটা কিভাবে হয়? কারণ মেয়েদের তো আবার এই জিনিসটা থাকে না, তারা তো ওই জায়গাটা থেকে অনেক সেফ। জেনিফা বিনতে জামাল, সো হ্যাঁ, আমাকে ফেসবুকে নক দিলে, মেসেঞ্জারে নক দিলে, যদি এরকম কোনো ইনকোয়ারিজ থাকে, অফকোর্স ডেফিনেটলি আই উইল হেল্প, এন্ড আই লাভ টু হেল্প পিপল। ছেলে বলেন মেয়ে বলেন দুজনের জন্য জীবনটা একই রকম বাইরে, এবং দুজনের ভবিষ্যতের জন্য জিনিসটা অনেক সুন্দর, সহায়ক। সো আপনার সন্তান কন্যা বলে আপনি পাঠাবেন না, ছেলে বলে পাঠাবেন, এই বিভেদ যেন না থাকে। নিরাপত্তা এবং তার ভালো থাকা পুরোটা নির্ভর করবে আপনি তাকে কেমন করে হেল্প করছেন, গাইড করছেন, এক্সপেক্ট করছেন, সেটা শেখাচ্ছেন তার উপরে। আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের ঘরের কন্যা আছে, বউয়ের রূপে হতে পারে, সন্তানের রূপে হতে পারে, বোনের রূপে হতে পারে, বা যে কোনো পরিচয় হতে পারে, এবং আপনি মনে করেন যে আপনার সেই কন্যাটাকে, সেই বোনটাকে, সেই সন্তানটাকে পৃথিবীর সবচেয়ে ভালো সুযোগ দিতে আপনি প্রস্তুত মানসিকভাবে, সে চেষ্টা করবে, সেই সাপোর্ট আপনি দিতে চান। মেয়েরা, বাংলাদেশের মেয়েরা বিদেশে গিয়ে পড়ালেখা করবে, এই যে বিরাট একটা বিস্ময়সূচক প্রশ্ন, সেই জায়গায় আজকে আমরা আলোচনা করবো একেবারে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা স্বরূপ। আমার সাথে আমার বন্ধুবার জেনিফার বিনতে কামাল, যাকে আমরা পাশা জেনিফার বলেছিলি, দীর্ঘদিনের বন্ধু আমার, কিন্তু দেখতে একই রকম আসে, অ্যান্ড দ্যাটস নট গুড। আমাকে বুড়ো লাগে, তোমাকে এখন অনেক ইয়াং লাগে, আর এটা ঠিক না, এটা ঠিক না। ইউ গট আ বেবি ফেস ম্যান। এটা হয়তো গিফটেড, গড গিফটেড, বাট অফ কোর্স you look matured and I'm so happy to be here. আজকে তোমার অফিসে এসে and everything দেখে আমার এত ভালো লেগেছে এত বছর পরে, and yeah, it means a lot, seriously. আপনারা যারা চিনেন, অনেকেই চিনবেন তাকে, তিনি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেছেন, তিনি এজেন্সিতে কাজ করেছেন, বিদেশে পড়তে গিয়েছেন, নানানভাবে আলোচনায় সবসময় থেকেছেন তিনি। কোন নামটাতে কমফোর্টেবল? which one you want to talk? You can call me Parsha Jen. Parsha, okay. Parsha, say start from যখন মালয়েশিয়া যাওয়া হইল প্রথমবার, বাংলাদেশে বাঙালি মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে, সে পড়তে যাচ্ছে এইটুকু বয়সে, 17-18 না, তখন আফটার এইচএসসি, হ্যাঁ এরকমই তো। হ্যাঁ, তো ওই বয়সে একটা মেয়েকে মা বাবা একা একা মালয়েশিয়া যাইতে দিয়েছে পড়তে। হাউ ইউ প্ল্যান অ্যান্ড হাউ ইউ ম্যানেজ, কি কি ফেস করতে হয়েছে? আমি নর্থ সাউথে ছিলাম 1 বছর। তো 1 বছরে যখন দেখলাম যে তখন আমার যে ক্লোজ ফ্রেন্ডরা ছিল, কেউ ইউএসএ চলে যাচ্ছে, কেউ কানাডা চলে যাচ্ছে, তো তখন অফকোর্স আমার প্যারেন্টস ওয়াজন্ট, মানে এটা তারা কখনোই ইমাজিনও করে নাই যে আমার মেয়েকে বাইরে পাঠাবো। হ্যাঁ, এটা তাদের প্ল্যানে কখনোই ছিল না। কিন্তু আমি যখন দেখলাম, তখন আমি আই ইনসিস্ট, না সবাই যাচ্ছে, আমি ওকে, এখন আমি যাব। এখন আমার বাবা তখন বেঁচে ছিলেন, তো তখন তিনি বললেন যে মা ঠিক আছে, তুমি যেতে চাও, মানে হি ওয়াজ লাইক যে আমি এমন জায়গায় তোমাকে পাঠাতে চাই যেখানে তুমি ইজিলি আসতে যেতে পারবে, মানে হাতের কাছে। হ্যাঁ, তো তাহলে বিকজ আমি একটা মাত্র মেয়ে, ফার্স্ট টাইম আমার, মানে ভাইটা তো ছোট, হ্যাঁ ভাই তখন ছোট, তো তখন সে ওকে কোথায় তাহলে ভালো হয়, তাহলে মালয়েশিয়া ভালো হয়, বিকজ মালয়েশিয়াতে আমি সেমিস্টার ব্রেকে আসতে পারবো, এরকম ছিল। তো তখন ঠিক আছে, বাট এত কিছু চিন্তা করে কিন্তু তখন অ্যাব্রডে মা বাবা বা পরিবার থেকে কোনো আসছিল কিনা? এসছিল, হ্যাঁ হ্যাঁ, যেমন ফার্স্টে ছিল, আমার তখন পাসপোর্টই ছিল না, হ্যাঁ ফার্স্ট থিং। তো আমার মামারা ছিলেন, তো বলেছে যে এই খবরদার ওকে পাসপোর্ট করে দিও না, তাহলে কিন্তু এরকম অ্যাপ্লাই করা শুরু করবে, এরকম টাইপের কথা বলেছে। বা চাচারাও একেবারে বলে কি বলে মেয়ে পাগলের মতো, এই বয়সে কিভাবে একটা মেয়েকে ভাবে পাঠায়, এরকম বলেছে আমাকে। কারণ আমি যতদূর জানি ততদিন তুমি নিজে ভাতও খাও না। হ্যাঁ, আমি তো তখন প্যাম্পার্স, ফয়েল, বাসার আল্লাদি বড় মেয়ে, এরকম মুখে তুলে খাওয়াই দেয়া মেয়েরে পাঠাবে কেমনে? হ্যাঁ, আমি আলুও কাটতে পারি না, সত্যি। বিকজ আমার ব্রেনে জাস্ট আমার ফ্রেন্ডরা যাচ্ছে, আমি যাব। হ্যাঁ, কি একটা অদ্ভুত জিনিস। তখন আমি তখন করলাম কি, আমি বাসায় কিছু না বলে নিজে নিজে পাসপোর্ট অফিসে যেয়ে আমার যেটা পেপার ছিল চেকলিস্ট দেখে নিজে নিজে পাসপোর্টটা করে ফেলছি। হ্যাঁ, ধরা কখন খাইছি, ওই যে বাসায় আসে না চেক করতে, তো যখন আসছে তখন আমার মা বলে যে কি হয়েছে, তখন আমি বলছি যে পাসপোর্ট করতে দিছি, ওই অফিস থেকে মনে লোক আসছে, তুমি একটু কথা বলো। তো তখন আমি লাইক, ও তুইও করে ফেলছিস পাসপোর্ট?
মানে ফার্স্ট স্টেপ নিজের নিতে হয় তার মানে সবসময়। হ্যাঁ, এতটুকু তো তখন করেছি। তো এরপরে অফার লেটারও আনলাম। কেমনে? হ্যাঁ, বিকজ ওই ভার্সিটিতেই আমার একটা পরিচিত ফ্রেন্ড ছিল, তো ওকে বলছি যে আমার এই ডকুমেন্টসগুলো সাবমিট করি, বিকজ অফার লেটারের জন্য আই ডোন্ট থিঙ্ক আমার কিছু পে করতে হয়েছিল, আমি এখন মনে করতে পারছি না, বা করলেও নিজেরটার থেকে নিজেই করেছিলাম। তো অফার লেটার যখন আসছে তখন তো আমার অফার লেটার চলে আসছে, এখন দুনিয়ার কিছুই করতে পারবে না, এখন কি করতে হবে তোমরা করবা। আমার বাবার সাথে অনেকবার কথা হয়েছে ফোনে এটা নিয়ে। তো পরে তখন আমার মা বলছে যে ঠিক আছে, ও এত চাচ্ছে, আমি নর্থ সাউথে যাওয়া বন্ধ করে দিলাম, আর ক্লাস করবো না, ঠিক আছে তাহলে এমনি থাকবো বাসার মধ্যে। তো ভালো জিদি। হ্যাঁ, আমার মা ওই সেমিস্টারের ফি মানে পে করা ছিল, আম্মু বলছে এই সেমিস্টারটা শেষ করো, তোমার পে কর। না ঠিক আছে, করে কি হবে, আমি তো পড়বো না এখানে, কি দরকার। জিদ মেয়ের। হ্যাঁ, তখন আসলে আর বাবা আমাকে খুব পাত্তা দিত, দরজা লাগে বসে থাকতাম, কথা বলবো না তোমার সাথে, তুই আমার কথা শুনতেছ না। ব্ল্যাকমেইল তো, রীতিমতো ব্ল্যাকমেইল। হ্যাঁ, তো পরে বাবা রাজি হলো, বললো যে ঠিক আছে। এন্ড হাউ ওয়াজ দ্য ডে যখন বিমানবন্দর ছাড়লে? কান্নাকাটির সিন কি হয়েছিল? I was excited, but মানে because that was my first time যে আমি দেশের বাইরে গিয়েছি। হ্যাঁ, বিকজ আমার ফ্যামিলি কিন্তু ওরকম না, লাইক কেমন না যে প্যারেন্টসরা মিলে কখনো অ্যাব্রোডে যাওয়া হয়েছে ট্রিপে, ফ্যামিলি ট্রিপ না, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম একা, তাও আবার এভাবে। তো আই ওয়াজ এক্সাইটেড। পরদিন সকালবেলা থেকে আসলে কান্নাকাটি শুরু করছি। ওখানে যাওয়ার পরে হোস্টেলে, আমেরিকান গার্লস হোস্টেলে করেছিলাম, ওখানে যখন চেকিং করলাম, সবকিছুই করলাম, আনপ্যাক করে ঘুম দিলাম, সকালবেলা উঠে যখন আম্মুকে দেখি নাই, সেই কি কান্না। ও মানে যাওয়া বন্ধ টের পারে না কি হইতেছে? এক্সাইটেড যাচ্ছি, ওয়াও মজা। তারপর ওখানে সকালবেলা উঠে যখন আমার মা নাই, আমার ভাই নাই, নাস্তা দিয়ে যাচ্ছে না কেউ বিছানায়, ক্ষুধা লাগছে, কি আল্লাহ, তখন দিছি কান্না। তখন মানে মার ফোন দিছ না তখন? হ্যাঁ, মাকে ফোন দিছিলা ফোন করে? আমার মা কি করতে জানো, শুরুতে লিটারালি, বিকজ ওই টাইমে আমি ঘুম থেকে উঠতে পারতাম না, আমার বাংলাদেশ থেকে জানতো যে আমার ক্লাস কয়টায়, সে ঘুম থেকে বাংলাদেশ থেকে ফোন দিত আমাকে ডিরেক্ট ফোনে, আয় আম্মু উঠো, খেয়ে ক্লাসে যাও। বাংলাদেশ থেকে মালয়েশিয়া একজনের ফোন দিচ্ছে উঠ। হ্যাঁ, এই ফার্স্ট সেমিস্টার এটাই করছে। হ্যাঁ, পরে আস্তে আস্তে আমি ঘুম থেকে ওঠা শিখছি। খাওয়া কষ্টটা কেমনে গেল তোমার? আচ্ছা, এখানে একটু ইন্টারেস্টিং হচ্ছে কি, আমি বললাম না আলু কাটতে পারি না, কিচ্ছু করো নাই কোনোদিন বাসায়, আলু কাটতে পারি না। আর আমার যে হোস্টেলটা ওটা ওখানে আসলে ওই রান্নার ফ্যাসিলিটিসটা ছিল না, বিকজ ওরা ইন্সপায়ার করতো, নিচে ক্যাফেটেরিয়া ছিল, ওইখান থেকে যাতে স্টুডেন্টরা খাবার খায়। হ্যাঁ, বাট ওইখানে যাওয়ার পর আমার কাছে কেমন স্মেল মনে হতো। অফকোর্স একটু চাইনিজ মালাই ফুড, আই ওয়াজন্ট ফ্যামিলিয়ার। হ্যাঁ, আমি খেতে পারতাম না কিছু, মানে আমার কাছে খেতে ইচ্ছা করতো না। তা আমি হচ্ছে নুডলস, নুডলস, তারপর হচ্ছে ফেভারিট ছিল আবার রুটি চানাই বলে, রুটি চানাই পরোটা, তারপর এই যে কনডেন্স মিল্ক, একটু ডালের মতো, হ্যাঁ ওইটা দিয়ে ওটা খেতাম। আচ্ছা, ওটা আমি রেগুলার খেতাম, ওটাই খেতে পারতাম। তারপর মাইলো আইস, হ্যাঁ ওই যে ড্রিঙ্কসটা। বাট ওই টাইমে দেখো আমি এত ভাবে গেছি, 2015। ওই টাইমে একটা বডির কি পরিমাণ নিউট্রিশন, প্রোটিন এন্ড এভরিথিং এগুলা যে দরকার, এগুলা মাথায় নাই, বা প্রপার পানি খেতে হবে, এগুলোর জন্য কিন্তু আমি সাফার করছি পরে। লাইক আমার হেয়ার পুরা রাফ হয়ে শেষ। বাট এটা তো এখন খুব সুন্দর। হ্যাঁ, ইউ আর ড্যাম বিউটিফুল। ও থ্যাংক ইউ সো মাচ। এখন আমি তোমার অস্ট্রেলিয়ার জিম ভিডিও পর্যন্ত দেখে আমার ফ্যান পিওরস। এই জিনিসগুলো আস্তে আস্তে আমার মাথায় আসছে। তো ওই টাইমে যে প্রপার পানি খেতে হবে, এইটা তো মাথার মধ্যে ছিলই না, ওইটার জন্য আমি সাফার করছি। তারপর দেখা গেছে যে স্কিন, বা একা থাকছি, চুলের বললাম না হেয়ার খুব রাফ হয়ে গেছিল, ওয়েট বেড়ে গিয়েছিল, বিকজ আমি রুটি চানাই খাচ্ছি, আমি কোনো চিকেন বা আমি কোনো ফিশ, ভেজিটেবল এগুলা কিভাবে, বা ফ্রুটস, হ্যাঁ এগুলা আসলে টাইম টু টাইম যদি একটু খেতে হবে, এটা তো কেউ বলছে না আমাকে, আম্মু হচ্ছে সামনে এনে দিত, আমি খেতাম। ওখানে তো নিজেরটা নিজে করে খেতে হবে, ওটা আস্তে আস্তে বুঝতে পেরেছি, আচ্ছা এগুলো আমি করছি না দেখে আমার বডিতে এফেক্ট পড়ছে। সো খাবারের কষ্টটা এরকম ছিল। আমি কি বাজে এক্সপিরিয়েন্স জানতে চাই, সবচেয়ে অসুবিধা হয় বাঙালি
ছেলেদের বেলায় বাংলাদেশে কোনো কথা নেই, কিন্তু একটা মেয়ে বাইরে যাবে মানে হচ্ছে আত্মীয় স্বজনদের অনেক গায়ে জ্বালা উঠে, প্রচুর চুলকায় তাদের। ডিড ইউ ফেস ইট? a lot ওকে, এখানে বলি দেখো, I belong a very middle class family, conservative, হ্যাঁ, সো ওইখানে তো এটা ছেলে বাইরে যাবে এটাই হচ্ছে নিয়ম, ডিসকাশনের ব্যাপার, আর ওখানে মেয়ে যাচ্ছে। ইভেন আমার মাকে এরকমও বলেছে যে আচ্ছা মেয়েকে মালয়েশিয়া পাঠাইছেন কাজ করার জন্য। আমার মা মানে মালয়েশিয়া তো ইউনো হয় লেবারেজ যে যাবে, টাকা ইনকাম করার চেষ্টা করবে, লাইক উনি এই কথা কিভাবে বললো, মানে মালয়েশিয়া কেন পাঠাইছেন, এটা একটা ছিল ফার্স্ট কনসার্ন। যে গেলে তো মানুষ যায়, ইউকে যায়, কানাডা যায়, অস্ট্রেলিয়া যায়, ইউরোপ যায়, মালয়েশিয়া হ্যাঁ কেন, এটা একটা ছিল কনসার্ন। আর সেকেন্ড হচ্ছে যে মেয়েকে এরকম টিনেজে যে পড়তে পাঠাচ্ছেন এত টাকা খরচ করে, ও কি মানে এটা বুঝবে, ও কি পড়ালেখাটা করবে? আর যেখানে এনএসইউতে ছিল পড়াশোনা শেষ না করেই চলে গেছে যেই মেয়ে, ওর কি ওই আক্কেলটা হবে যে না আমার বাবা মা কষ্ট করে আমাকে করছে সবকিছু, আমি পড়াশোনাটা করি ঠিক মতো, একা আছে কি করবে না করবে আপনি তো কিছু জানবেনই না, এরকম কথা আমার মাকে অনেক শুনতে হয়েছে। বাট মাই প্যারেন্টস বিলিভড ইন মি। My parents were so good, like just এতটুকুই বলতো যে তুমি যেটা চেয়েছো সেটা আমরা করার চেষ্টা করেছি বা করছি, এখন তুমি বাকিটা নিজেরটা বুঝো। আর আমার ব্রেনে হচ্ছে যে আচ্ছা আমার বাবা আমার এই রিকোয়েস্ট রাখছে, তাহলে আমাকে সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে, মানে আমি যতটুকু পারতাম, মানে বাপের সম্মানটা ধরে। হ্যাঁ আমার বাবা আবার আমি আমার বাবার ব্যাপারে খুব ছিলাম, লাইক ওকে আমার আব্বু আমার রিকোয়েস্টটা রাখছে, কথাটাই রাখছে, ওকে ফাইন, আই উইল ডু মাই বেস্ট। তোমার পর্যন্ত কি এই চুগলামি টাইপ কথাবার্তাগুলো পৌঁছাইতো, আত্মীয়স্বজন কল দিত নাকি সহ্য করতে হয় নাই? না আমি শুনেছি, আমার মাই আমাকে ফোনে বলতো। আবার ধরো আমার টিউশন ফিটা একটু বেশি ছিল ওই টাইমে, লাইক আমার অনুযায়ী প্রতিবার যখন আর কি আম্মু আমার সেমিস্টার ফিটা দিত, এরকম বলতো যে কি পড়াশোনার কি অবস্থা, কি করতেছো, মানে খুব আর কি এগুলো আমাকে একটু হলেও মানে থাকে না মেন্টাল একটা চাপ আমি ফিল করতাম। বা সেটা তো উচিত, এক ঘরে এতগুলো টাকা নিয়ে তুমি যাচ্ছ, সো তোমার কাছ থেকে ভালো সার্টিফিকেট আশা করতে গেলে হ্যাঁ ভালো রেজাল্ট বা এভরিথিং, তো আমি করতাম আমার রেজাল্ট সবকিছু আম্মুকে পাঠাতাম, দেখাতাম, মানে আমি আমার হ্যাঁ চেষ্টা করতাম। বাট একবার একটা হয়েছিল, কোন একটা কোর্স, আমার নামটা ঠিক মনে নাই, ওইটা হচ্ছে কোর্স ইয়াটা আমার এত বাজে হয়েছে, তো আমাকে লেকচারার লিটারালি ডেকে নিয়ে বলছে দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান পাস, মানে এটা মেবি তোমাকে রিটেক করতে হতে পারে। এখন রিটেকে তো ইটস আ বিগ অ্যামাউন্ট সাবজেক্ট বা হোয়াটএভার। আমি ফোন দিয়ে আম্মুকে এমন কান্না দিছি, তো আম্মু পুরো হয়ে গেছে। আম্মু বলছে কোনো সমস্যা নাই মা, যদি ফেল করো, এত প্রেশার নিতে হবে না মা, তুমি চেষ্টা করো, যেটা হবে ইটস ওকে। তো তখন আমি একটু ঠান্ডা হয়েছে, আচ্ছা ঠিক আছে দেখি। বাইরে গিয়ে যখন প্রথমবার মালয়েশিয়া পড়তে গেলে ভাই, তোমার নিজের কাছে অসুবিধার জায়গাগুলো কোন জায়গা মনে হচ্ছে যে এই জিনিসগুলো একটা মেয়ের জন্য অনেক, বা আমার পড়তে যাওয়ার জন্য আমার লার্নিং এ অনেক হেল্প করছে, বা এই জিনিসগুলো আমি শেখা শুরু করছি জীবনে? ফার্স্টে যেটা ডিসকভার করলাম সেটা হচ্ছে আই এম ভেরি অর্গানাইজড পারসন। হ্যাঁ, যেটা আমার বাসায় থাকতে আমি বুঝি নাই, বিকজ বাসায় আম্মু সবকিছু টেক কেয়ার করতো, তো ওখানে যেমন আমার সবকিছু আমি খুব সাজিয়ে গুছিয়ে রাখছি। হ্যাঁ, আমার টুইন শেয়ারিং রুম ছিল, আমার একটা চাইনিজ। নিজের ঢাকায় কি নিজের ঘর নিজে গুছাইতা? খুব একটা না, সবকিছু আম্মু। ওকে সো এই উপলব্ধি প্রথম আসলো বাইরে গিয়ে যে আমি গুছায় রাখতে পছন্দ করি। হ্যাঁ, আমি গোছানো পছন্দ, বিকজ ওই যে খুঁজবো টাইম নষ্ট হবে, ওটা আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, সো আমি জানি যে এই জায়গাটা এই জিনিসটার জন্য, এই জায়গাটা এই জিনিসটার জন্য। আরেকটা জিনিস বলে, আমি খুব ক্লিনিং ইস্যুস, ওসিডি টাইপের ব্যাপার আছে, বিকজ আমার একটা চাইনিজ রুমমেট ছিল, টুইন শেয়ারিং রুম ছিল, ও লিটারেলি ওর ফ্রেন্ডের সাথে মুভ ইন হয় নাই, বিকজ বলছে জেনিফা হচ্ছে অনেক ক্লিন থাকে, এর জন্য আমার জেনিফাকে খুব পছন্দ, আমি ওর সাথেই থাকবো। দ্যাটস নাইস। সো ওইটাও একটা ব্যাপার যে আমি বুঝলাম যে হ্যাঁ। তারপর আরেকটা হচ্ছে যেটা আমি বললাম যে আমি নিজের ম্যাচুরিটিতে কোথাও মনে হইছে, ম্যাচুরিটি আন্ডারস্ট্যান্ডিং আস্তে আস্তে, বিকজ ওই ক্যাম্পাস এরিয়াতেই থাকতাম তো অল দ্য টাইম, আমার ফ্রেন্ডসরা সাথে আছে, ঠিক আছে। অফকোর্স আমার আবার
সার্কেল সিলেকশনেও আমি একটু মনে হয় চুজি ছিলাম, পিকি ছিলাম। আমার যে সার্কেল, দুইটা ফ্রেন্ড ছিল শ্রীলঙ্কান অ্যান্ড পাকিস্তানি, ওরাও খুব ফ্যামিলি গার্ল টাইপের, ওদের সাথে একসাথে পড়াশোনা, একসাথে ঘোরাঘুরি। আবার ভাইয়াদের একটা গ্রুপ ছিল, ওরা আমাকে খুব টেক কেয়ার করতো। আমি রান্না করতে পারতাম না দেখে ওরা মাঝে মাঝে রান্না টান্না ভালো করলে আমাকে ডাক দিত যে আই খেয়ে যা। তো হ্যাঁ, তো ওই ম্যাচুরিটি ব্যাপারটা আস্তে আস্তে ডেভেলপ করেছে অফকোর্স, বিকজ একা থাকতে থাকতে তখন বুঝতে শুরু করেছি। বা ওই যে মানি ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে, এই যে ঘুরতে যাওয়া, বিভিন্ন আইল্যান্ডে যখন ঘুরতে গিয়েছি নিজে নিজে দেখে দেখে প্ল্যান করে, এগুলো তো আসলে আগে করা হয়নি, করতে যেয়ে শিখেছি। ডেফিনেটলি সবচেয়ে বড় অসুবিধা হয় কি যে বাইরে গেলে আমাদের প্রশ্ন আসে যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে কিনা। ও ইয়াস, সো হাউ ডু ইউ ফেস এন্ড হাউ ডু ইউ রিকভার? হ্যাঁ, এই জায়গাটাতে আমি বলবো, বিকজ আমি যখন নর্থ সাউথে ছিলাম আমি তো তখন টুকটাক অলরেডি মিডিয়ার কিছু কাজ শুরু করেছি, তখনও খুব একটা না, জাস্ট শুটের কাজগুলো টুকটাক করেছি। তো এই জায়গাটাতে মেনলি আমার ফ্যামিলির ইয়েরা খুব কনসার্ন থাকতো। দেখা গেছে যে আমি যদি একটা স্লিভলেস ড্রেস পরেও ছবি দিচ্ছি, ওটাও সমস্যা। হ্যাঁ, যে সে মেয়ে তো গেছে। হ্যাঁ, বা দেখা গেছে যে আমার ওখানে যে বললাম পরিচিত একটা ফ্রেন্ড ছিল, তার সাথে আমার মাও কানেক্টেড ছিল। তো কোনোভাবে যদি আমাকে একটু পাচ্ছে না, তখনই মানে খোঁজাখুঁজি শুরু, কার সাথে গেছে, কই গেছে। হ্যাঁ, মানে এই জায়গাগুলোতে ফার্স্টের দিকে মানে আমার জায়গা থেকে তাদেরকে ওই আস্থাটা দিতে হয়েছে যে না, আমি ঠিকঠাক মতো পড়াশোনা করছি বা আমি রাইট পার্সনদের সাথেই ঘোরাঘুরি করছি, তুমি আমাকে নিয়ে এত ওভারথিংক করো না। বাইরে যে মেয়েগুলো যাচ্ছে পড়তে, তারা কি অ্যাকচুয়ালি নিরাপদ বা নিশ্চিন্ত থাকতে পারে? কোন ব্যাপারে? ধরো A to Z একটা মেয়ের যত রকমের বিপদ হতে পারে বাইরে, একটা তোমার মালয়েশিয়ার প্রসঙ্গটাই এখনই থাকবো, অস্ট্রেলিয়া আমি পরে আসতেছি। তো মালয়েশিয়াতে যখন পড়তে গেলে তখন কি মনে হচ্ছে বাংলাদেশে হ্যারাসমেন্টের শিকার হতে পারে একটা মানুষ, ফিজিক্যাল মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হতে পারে, সে বাজেভাবে ইউজড হতে পারে বা কোনো ট্র্যাপে পড়তে পারে। বাইরে পড়তে গিয়ে এই জিনিসগুলো আসলে ঘটে কিনা, আর ঘটলে কি করে রিকভার করে? তোমার এক্সপিরিয়েন্স কি? আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে অফকোর্স আমি একটা গুড সার্কেলের সাথে ছিলাম। সো সার্কেল ম্যাটারস। হ্যাঁ, সারাউন্ডেড বাই গুড পিপল। আমি জানি যে আমি যদি অ্যাজ আ গার্ল কোনো বিপদে আপদে পড়ি, দে উইল কাম অ্যান্ড হেল্প মি। হ্যাঁ, তো এইটা খুব ইম্পর্টেন্ট। আর ইয়া বলতে পারো যে সেফটি সিকিউরিটি, হ্যাঁ আমি শুনেছি আমার আশেপাশে কিছু মেয়ে হয়তো এরকম প্রবলেম ফেস করেছে। এটা ভেরি ইম্পর্টেন্ট, তুমি নিজেকে কিভাবে কাদের সাথে করছো, ঠিক আছে? ওই জায়গা থেকে যদি নিজের, আমার হয়তো সেন্স ওভাবে কাজ করেছে, আমি যাইনি বা করিনি। যদি কেউ এরকম করে, হ্যাঁ প্রবলেম তো হয়, বাট মালয়েশিয়ার সেফটি সিকিউরিটি, আমি রাতে একা বের হতাম খাওয়ার জন্য বা মানে আমার হয়তো ভাল লাগছে না, আমি একটু ঘোরাঘুরি করবো রাস্তার মতো, ওই দিকে ঠিক আছে। সেফটি সিকিউরিটি, মেন্টাল হেলথ, হোম সিকনেস তো ইজ আ পার্ট অফ মানে লাইফ, ওটা ঠিক আছে। বাট আদার দেন দ্যাট ওইরকম কোনো কালচারাল ইস্যু এখানে আমাদের সাইড থেকে আমরা ফেস করিনি। হ্যাঁ, বিকজ ওইটা মালায়দের জন্য হয়তো, বাট অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার জন্য ইজি গোয়িং ছিল। কিন্তু যখন আমি ইন্টার্ন করি, কিছু সমস্যা আমি ফেস করেছি। যেরকম তখন তো অলরেডি 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, তখন আমার লাস্ট ইয়ে ছিল। তখন হয়েছে কি, এটা এমন বলবো না যে এটা রেসিজম বা এরকম কিছু না, এটা হয়তো ওই কর্পোরেট কালচারটা একটু ডিফারেন্ট ছিল। বাস আমি খুব সিনিয়র মানুষদের সাথে কাজ করেছি, এক্সপিরিয়েন্স ছিল, আর ওই টাইমে আমি এতটা ম্যাচিওর ছিলাম না। তো ওই কাজের প্রেশারটা বেশি ছিল বা এরকম ওই জিনিসটা আমাকে একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম আমি। সো যেই কারণে আমার মা আমার সাথে 1 মান্থ স্টে করেছে মালয়েশিয়াতে। হ্যাঁ, যাতে আমি তাকে অ্যাটলিস্ট দেখে একটু ঠিক হয়ে প্রপারলি ইন্টার্নটা কমপ্লিট করতে পারি। কিন্তু এই যে পুরো 4 বছরের পড়ালেখা, এই পড়ালেখার মধ্যে ইউনিভার্সিটির মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা পড়তে হয় নাই? না, ওইভাবে না, মানে এমন কিছু মনে করতে পারছি না যে ওইরকম কিছু। ওকে, আমি মালয়েশিয়ার পার্ট শেষ করবো, বাট এক লাস্ট প্রশ্ন, যে তাহলে আমাদের দেশের মেয়েদেরকে বাইরে পড়তে পাঠানোর এই ভয়টা কিসের আসলে কাজ করে? এটা বলবো আমাদের ন্যারো মাইন্ড, ঠিক আছে, মাইন্ডসেটটা, মানে এই যে একা পড়তে পাঠাবো মেয়েকে, এই যে ভয়টা পাচ্ছে যে সে হ্যান্ডেল করতে পারবে কিনা, ঠিক আছে। আবার অনেক সময় হয় না, মেয়েরা হয়তো একটু ডিপেন্ডেন্সি থাকাটা পছন্দ করে, যে কেউ একজন আমাকে একটু সাপোর্ট করছে, যেটা আমার মধ্যে একটু হয়তো কম ছিল। আমি নিজেরটা নিজেই করতে পছন্দ করতাম। তো এই জায়গাগুলোতে আই গেস সমস্যাটা হয়। একবার যদি
প্রুফ করা যায় বা ওই দেখানো অপরচুনিটিটা পাওয়া যায় যে না আমি একা একা হ্যান্ডেল করতে পারছি তো, ঠিক আছে। যেমন আমি আমার বাবা মা আমার আব্বু আম্মু আমাকে যেই মান্থলি অ্যামাউন্টটা দিত আমি ওই অ্যামাউন্টেই কভার করতাম, এক্সট্রা কোনো মানে কখনো আমি চাইনি। সেটা একটা ছিল যে না ঠিক আছে যে ও এটার মধ্যেই কভার করছে, বা টিউশন ফি এন্ড এভরিথিং, কোনো সাবজেক্টে আমার কোনো হয়নি, আমি রেগুলার আমার রেজাল্ট আম্মুকে দেখাচ্ছি, বা আমার সার্কেলের যারা যারা আমার সাথে পড়াশোনা করতো আম্মু চিনতো জানতো। সো ওই জায়গাগুলো থেকে তখন তারা একটু মানে অ্যাটলিস্ট আমার প্যারেন্টস, আমার অন্য কারো কাছে বলার তো দরকার নাই, আমার প্যারেন্টস ঠান্ডা, আমার দুনিয়া ঠান্ডা। বাহ, এটা একটা সুন্দর, অন্য কারোর সাথে আমার জবাব দিতে দরকার নেই। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে এই যে আর মেয়েদেরকে নিয়ে যে ভয় পায়, মানে তাদেরকে আসলে ওই অপরচুনিটিটা দেওয়া যে দেখো তুমি একটু দুনিয়াটা দেখো, করতে করতে দেখতে দেখতে শিখে যায় মানুষ। ছেলেরা কিভাবে শিখে, এবং সব ছেলে তো সংসার চালানোর একটা চাপ থাকে। হ্যাঁ, এটা কিভাবে হয়, কারণ মেয়েদের তো আবার এই জিনিসটা থাকে না, তারা তো ওই জায়গাটা থেকে অনেক সেফ। এইটা আসলে তোমার কি মনে হয় যে বাইরে পড়তে যাওয়া মেয়েগুলো মেন্টালি অনেকটা দায়িত্ব নেওয়া শেখে? হ্যাঁ, ডেফিনেটলি। যেমন ধরো এখন অফকোর্স আমার মধ্যেও একদিনে এই ব্যাপারটা আসেনি। এখন যে রেসপন্সিবিলিটিটা আমি ফিল করি, এখন যেটা ফিল করি ওই বয়সে তো আমার এটা ছিল না। ডেফিনেটলি আমার মাইন্ডসেট, আমার পার্সপেক্টিভ, আমার এক্সপিরিয়েন্স সবকিছু একটু ডিফারেন্ট আমার মনে হয় এখন, যে যারা হয়তো নিজের একটা কমফোর্ট জোনে থেকে সবকিছু করেছে। হ্যাঁ, ওইটা তো ডিফারেন্ট, বিকজ আমি বাইরে থেকেছি 7 years এর মতো। সো আমি তোমার অস্ট্রেলিয়ার পড়তে যাওয়ার ওই জায়গাটা আসবো, তার আগে আমি কিছু পরিসংখ্যান আপনাদের সাথে শেয়ার করি। ইউনেস্কো বলছে গত এই 24-25 অর্থ বছরের মধ্যে বাংলাদেশে প্রায় 53,000, 50,000-এর বেশি শিক্ষার্থী বিদেশ ছিল, যেটা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সবচেয়ে বেশি যায় যুক্তরাষ্ট্রে, 23-24 সেশনে প্রায় গেছে 13,500, এবং নারীর অংশগ্রহণ বেড়েছে 5.5, মানে প্রতি বছর একটুখানি করে বাড়ছে। এবং এর মধ্যে বলছে গ্রাফিক ডিজাইন, কম্পিউটার অপারেশন এবং নারীদের যেই গবেষণাগুলো করা পিএইচডি এবং রিসার্চ রিলেটেড কাজে তারা প্রায় দ্বিগুণ হয়েছে। সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে বাংলাদেশে যাওয়ার জন্য অস্ট্রেলিয়া নাম্বার 1, কানাডা নাম্বার 2, যুক্তরাষ্ট্র নাম্বার 3, জার্মানি নাম্বার 4, আর এছাড়া ফিনল্যান্ড এবং জার্মানিতে সবচেয়ে বেশি হচ্ছে ভিসা পাওয়ার রেশিওর কথা বলা হচ্ছে। বাংলাদেশের মানুষদের সমস্যার জায়গায় বলা হচ্ছে নিরাপত্তা এবং আবাসন, আর হচ্ছে উচ্চ মূল্য দ্রব্যাদি, আর নিজেদের কে চালানো, যে কথাটা আমি আসতে যাচ্ছিলাম। ধরো মালয়েশিয়াতে তো খুব একটা বেশি কাজ করতে হয় না তোমার জন্য, পড়ালেখা পারমিশন ছিল না, বাট যখন তুমি অস্ট্রেলিয়াতে গেলে তখন তোমার একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট অলরেডি ক্রিয়েট হয়েছে এবং নিজের দায়িত্ব নিতে হয়েছে। সো ওইখানটায় ছিল পাপা কা প্রিন্সেস, এখানটায় কাজ কা বেটি। কি হইলো ঘটনাটা? ও আচ্ছা, মালয়েশিয়াতেও যে পাপা কা প্রিন্সেস খুব বেশি দিন ছিলাম সেটা না, বিকজ এক সেমিস্টার করার পর আমার বাবা মারা যায়। তো তখন যে এখানে আমি একটু বলে নেই, তখন স্পেশালি আমার রিলেটিভরা সবাই লাইক মেয়েকে এখন তো পাঠানোর কোনো দরকারই নাই, ওকে এখানে এনে দাও, ঠিক আছে। ইভেন এমনও হয়েছে যে আমি লিটারালি ওই টাইমে বাসায় ছিলাম, তো আমাকে লিটারালি একে তো আব্বু মারা গেল, সবাই একই কথা বারবার বলছে যে ওকে পাঠানোর দরকার নেই, এখানেই করো, বিকজ কস্টলি ছিল তো। হ্যাঁ, তো আমার মা ওই টাইমেও আমার মা বলছে যে না, আমার মেয়ের মন খারাপ হবে, ও গিয়েছে, ও কিভাবে করবে এটা আমি দেখতেছি, ও যাবে, মানে এই সাপোর্টটা কত বড় দায়িত্ব সে নিছে। তো ওই আব্বু চলে যাওয়ার পর থেকে আমি বলবো যে রিয়েলিটি হিট মি, তখন আরেকটু হয়েছে, ম্যাচিউরড হয়েছি। হ্যাঁ, আর এবার অস্ট্রেলিয়াতে তো নিজে সব করতে হয়েছে। ওকে, যখন আমি আসলাম আন্ডারগ্রেড করে বাংলাদেশে কাজ শুরু, তখন কিন্তু কোভিড পিরিয়ড ছিল আমি যখন আসি, তো তখনও জব পেতে আমার একটু তো ছিল, বিকজ কোভিড টাইমে তো আসলে জব এত অ্যাভেলেবেল ছিল না, বাট আই স্টার্ট সামথিং। তো তখন করলাম, তখন ইচ্ছা ছিল 1 year-এর মধ্যেই হয়তো কোথাও অ্যাপ্লাই করবো, মাস্টার্সটা কমপ্লিট করব। তো তখন আমার মা বারবার চাচ্ছিল যে তুমি আর না যাও, তুমি ব্র্যাক বা কোথাও করে ফেলা, আই উইল পে দ্য ফুল অ্যামাউন্ট, তোমার কিছু টিউশন ফি দিতে হবে না। তা আমি লাইক যে না, আমি আন্ডারগ্রেড করছি মালয়েশিয়া থেকে, এখন আমি মাস্টার্স করবো আরো বেটার কোথাও থেকে। তখন আম্মু কিছু চেতে বলে যে তোকে এত টাকা খরচ করে মালয়েশিয়া পড়াইছে, এখন তুই আরো খরচ করবি, ড্রিম বিগ। হ্যাঁ, আমি লাইক না হবে না। আম্মু বলছে যে তুই, তখন আম্মু একটু রাগ হয়েছে, বলে কি সবসময় আমাকে জ্বালাস,
তুই তোকে অনেক কষ্ট করে পড়ালেখা করাইছি, এখন আমি কিচ্ছু জানি না, যেমন যে কর, স্কলারশিপ পেলে তাহলে জানালে না। তো আমি চেষ্টা করেছিলাম স্কলারশিপের জন্য, আমি রাশিয়া অ্যাপ্লাই করি, হাঙ্গেরি অ্যাপ্লাই করি অ্যান্ড এভরিথিং, বাট ওভাবে করে আমার হয়নি। তো আমি মালয়েশিয়া থেকে আসার পর 3 বছরে আমি কিছু জিনিস আর কি নিজে নিজে প্রিপারেশন নেই, IELTS এর প্রিপারেশন, ড্রাইভিং লাইসেন্স, তারপর কিছু অ্যামাউন্ট সেভ করা। তখন আমি একদম প্রচুর কাজ করতাম, কর্পোরেটেও 5 দিন কাজ করতাম, মিডিয়াতেও কাজ করতাম, এমনও হয়েছে যে কাজ থেকে এসে আবার রেডি হয়ে আবার অফিসে চলে যাচ্ছি। খুব একটা আড্ডা টাড্ডার মধ্যে ছিলাম না, এইভাবে করে কিছু অ্যামাউন্ট আমি আমার নিজের সেভ করি। তো এরপরে এজেন্সিতে যে কথা বললাম, তো মনে হলো যে অস্ট্রেলিয়াটা ফেভারে থাকবে অন্যান্য কান্ট্রির সিচুয়েশন থেকে। তখন এইভাবে করেই করা, যে অস্ট্রেলিয়া আমার মাইন্ডে ছিল এরকম না। তো অ্যাপ্লাই করলাম, গেলাম। তো তখন আম্মু জাস্ট আমাকে ফার্স্ট সেমিস্টারের ফিটা দিয়ে বলছে যে এই মাস শেষ, হ্যাঁ এই মাস শেষ। ও ইভেন ওখানে সেমিস্টার দেওয়ার পরও তো একটা আমার ফ্রেন্ড আমাকে বলে দিচ্ছে, হ্যাঁ আমার ফ্রেন্ড আমাকে বলে দিচ্ছে যে তুই 3 মাসের লিভিং কস্ট না নিয়ে ঢুকবি না। হ্যাঁ 3 মাসের এখন সিচুয়েশন অনেক খারাপ, হাউজিং ক্রাইসিস চলতেছে, তোর হাউস পেতেই বন্ড মানি দিতে হবে এত অ্যামাউন্ট, তোর জব পেতে পেতে 2-3 মাস লাগবে, তুই এই অ্যামাউন্ট না নিয়ে ঢুকবি না, ঠিক আছে? তা আই এম লাইক চুপ থাক, তুই কেন কি সাহস, সিরিয়াসলি, ও মাই গড। আমার প্রচুর সাহস। তা আমি লিভিং কস্ট নিয়ে আমার মার সাথে আর কোনো কথাই বলি নাই, মানে কথাই বলি নাই। লাইক এই জিনিস যদি বলি আমার, বিকজ আমি তাকে কোনো টেনশন দিতে চাচ্ছিলাম না, এটাই ছিল আমার মেইন ইস্যু। হ্যাঁ যে সে তো অলরেডি যা করার করছে, হ্যাঁ ইট ওয়াজ লাইক বিগ অ্যামাউন্ট, তো সে পে করছে। সে ইভেন আমি একটু বলি আমার ডিটেলসে, আমি আমার একটু খালার কাছ থেকে একটু সাপোর্ট পেয়েছি, আমার নিজের কিছু অ্যামাউন্ট আমি বলছি যে আমি লিভিং অ্যামাউন্ট আমি দেখতেছি, ওটা নিয়ে প্যারা নেই, তুমি জাস্ট ফার্স্ট সেমিস্টার ফিটা দিয়ে দাও। তো এইভাবে করে আর কি একটা কি বলবো তালি মেরে ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাওয়া। যখন গেলাম, আচ্ছা আমার কার্ডে এনরোল করা ছিল। এখানে একটা কথা বলি, আমি যাওয়ার আগে এত বেশি মানুষের সাথে মিট করাতে বিজি ছিলাম, আমি ঠিক মতো ডলারও কনভার্ট করতে, মানে ডলারও নিতে পারিনি। আমি ভয়ে আম্মুকে কিছু বলি নাই, আমি জাস্ট আমার ভাইকে দিয়ে $150 নিয়ে নিছি, দ্যাটস ইট। এন্ড আমার কার্ডে ইনরোল করা ছিল, মানে কার্ডে পে করতে পারবো, বাট আমার কাছে ক্যাশ কিছু আর ছিল না। $150 ছিল। একটা নতুন দেশে যাচ্ছি, পকেটে এই অ্যামাউন্ট। ভাই এই সাহস কেউ করো না প্লিজ, আজকে বলতেছি। অস্ট্রেলিয়া $150, পকেট $150 অস্ট্রেলিয়া। আমি এইটাই থামলিন দিব, $150 অস্ট্রেলিয়া। না প্লিজ। হ্যাঁ কিন্তু ভয়ে আমি কিন্তু কাউকে বলি নাই, না আমার ভাইকে বলছি, না আমার মাকে বলছি। আমি লাইক যা আছে কপালে, ঠিক আছে 2 দিনের খরচ। হ্যাঁ মনে মনে বলছি যে আল্লাহ তোমার ইয়েতে যাচ্ছি, প্লিজ আমাকে দেখো। তো গেলাম। ও এখানে বলি, আমি যাওয়ার পর আমার যে কানেক্টিং ফ্লাইট ছিল ফ্রম মেলবোর্ন টু অ্যাডালেড, হ্যাঁ ওইটা আমার মিস করি। আমি মানে এটা ফ্লাইট ডিলে হওয়ার কারণে, এটা আমার কোনো প্রবলেম ছিল না। তো আবার টিকিট করতে হবে, যখন যাই তো তখন ওরা আমাকে বলছে যে টিকিট করতে হবে, $150 লাগবে। আসি তো $150। আমি তো খুব কান্না করে দিবে এরকম। তখন আমার মনে হলো এটা তো আমার দোষ না, এটা তো মানে থাইল্যান্ডে যেই ফ্রেন্ডের মানে ডিলে হয়েছে দেখে আমার দেরি হয়েছে। তখন আমি ওকে বললাম এটা, বলছে ও আচ্ছা তাহলে তুমি থাই এয়ারলাইন্সের ওখানে যাও, ওরা তাহলে টিকিট করে দিবে। তখন আমি লাইক ওকে ফাইন। এই ট্রলি লাগেজ টাগেজ নিয়ে আবার থাই এয়ারলাইন্সের যে অফিসটা, ওইটা করিডোরের একদম লাস্টে ছিল। আমি টেনে আমার তো যেতে হবে, কোনো অপশন নাই। গেলাম, যে ওর থেকে টিকিট করালাম, টিকিট মানে বললাম যে এই অবস্থা, তখন বললাম ঠিক আছে টিকিট করে দিচ্ছে, ও করে দিল। তারপর অ্যাডালেডে গেলাম, আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম 9 ডেজের মতো। আমার ফ্রেন্ড ছিল একটা, তো অফকোর্স আই এম ভেরি থ্যাঙ্কফুল টু, মানে ও আর ওর ওয়াইফ আমাকে অনেক আদর করছে ফার্স্টে। তো এরপরে যে আমি বাসাটা পাই, সেখানে আমার কোনো বন্ড মানি দিতে হয়নি। আরে বাপ রে, হ্যাঁ আই ওয়াজ ব্লেসড ইন এই পয়েন্টগুলোতে। এই বেবি ফেসের কারণে বাঁচা গেছো। আরে মেয়েটা আসছে, অসহায় বাচ্চা মেয়ে। ইউ নো হোয়াট, আমি যে আমার ফ্রেন্ড আমাকে বলছিল না হাউজিং ক্রাইসিস, বাট আমি যেই জায়গাগুলোতে বাসা দেখার জন্য গিয়েছিলাম, দে অল ওয়ার ভেরি ওয়েলকামিং। ওয়াজ লাইক তোমার বাসা লাগবে? একটা আপু, লাইক ইন্ডিয়ান আপু, লিটারালি ওর আমি যাওয়ার
30 মিনিটস আগে ওই রুমটা আর কি দিয়ে বুক দিছে। হয়ে গেছে। হ্যাঁ, তো বলছে সরি ওইটা রুমটা তো রেন্ট হয়ে গেছে। তো ও তখন আমি একটু আপসেট হয়ে গেলাম যে ও আচ্ছা ঠিক আছে। তো বলছে যে তুমি যদি চাও, যেহেতু আমি বুঝতে পারছি তুমি ফার্স্ট টাইম আসছো, আমি লিভিং রুমকে তোমার বেডরুম করে দিচ্ছি, তুমি যতদিন মানে বাসা না পাচ্ছ তুমি থাকতে পারো। क्या बात। মানে এই ধরনের ওয়েলকামিং ইয়ে ছিল। So, এই জন্য আসলে একটু ইজি হয় আই থিঙ্ক এথিক্যালি যদি নিজের কাছে সৎ থাকে মানুষ। তো এই আর কি। তো বাসা বাইরে যাওয়ার পরে কাজের এক্সপিরিয়েন্সটা বলো, ফার্স্ট কাজ। এবং আমি যতদূর জানি বাইরের মানুষ সব দাঁড়ায় কাজ করে, নিজে পায়ের উপরে দাঁড়ায় থাকতো, আমার মতো এরকম বুঝছে না, না। হ্যাঁ, তাই না? সো ফার্স্টে তো অফকোর্স একটা সার্ভাইভাল জব তোমার লাগবে ডেফিনেটলি। আর আমি যেটা বললাম আমার কাছে মাত্র লিমিটেড এই মানি ছিল না। পরে অবশ্য আমি বাসা থেকে যখন আমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম তখন আমি অ্যামাউন্ট রেখে গিয়েছিলাম, ওটা নেই আসা হয়েছে। হ্যাঁ, ট্রান্সফার করে দিয়েছে। বাট তোমার ফার্স্টে হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে বললো যে দোস্ত তুই তো ফার্স্টেই হয়তো ওইভাবে জব পাবি না, যেহেতু তোর একটা ইয়ার প্রবলেম মানে বাজেট লিমিটেড, তো এক কাজ কর তুই রেস্টুরেন্টগুলোতে যা, হয়তো পেয়ে যাবি। বিকজ পিক মানে কিছু একটা পেয়ে যাবে, 1-2 দিন হয়তো আওয়ার্স কম দিবে, করলি এখন, পরে আস্তে আস্তে দেয়। তা আমার মাথায় ছিল যে না, আমি ফার্স্ট ইয়ার রেস্টুরেন্টে করতে চাই না, আই উইল গো ফর রিটেল জব। রিটেল, ওখানে রিটেলগুলো ভালো, এনভায়রনমেন্ট ভালো সব। মানে আমাদের দেশে মিনা বাজার টাইপের। আমি ওইরকম না, হ্যাঁ ওখানেও অফকোর্স আমি অ্যাপ্লাই করেছি, বাট আমি যখন যেটা করে একটা আউটলেট, লাইক আউটলেটের মতো একটা ব্র্যান্ডে আউটডোর ইকুইপমেন্ট সেল করে ওরা। হ্যাঁ, তো ইটস গুড। তো এখন যেটা করছি ওটাই আমার ফার্স্ট জব আসলে। তো আমি লিটারালি শপিং মলগুলোর একটা লিস্ট করলাম যে আচ্ছা আজকে এই সাইড নর্থে যাচ্ছি, আজকে এই সাইডে যাচ্ছি। ওই শপিং মলগুলোতে আমার রেজুমি প্রিন্ট করা থাকতো। আমি ডিরেক্ট যা বলতাম যে কেন আমি ম্যানেজারের সাথে কথা বলি, স্টোর ম্যানেজারের সাথে কথা বলতে চাই, ওরা আসতো এবং দে আর ভেরি নাইস। লাইক আমাদের দেশে কিন্তু এরকম ইজি না। আমাদের তো দরজা লেখা থাকে কর্ম খালি নাই, সিনেমায় লেখা থাকতো সাবদুরে ইয়েদের সময়, রাজ্জাকের সময় কর্ম খালি নাই, ব্যর্থ হয়ে ফিরে আইছে। হ্যাঁ, দেখো একটা মানুষ আসছে কাজ করছে, মানে একজন যে কাজ করতে চাচ্ছে, তোমার তো ওকে নেগেটিভ ভাইব দেওয়ার দরকার নেই। তুমি কাজ যদি নাও দিতে পারো, অ্যাটলিস্ট বলবা যে ঠিক আছে সমস্যা নেই ইনশাআল্লাহ, মানে উইশ দেম গুড লাক। মানে উই নিড টু ওয়ার্ক, এভরিওয়ান নিডস টু ওয়ার্ক। তো এই আর কি। তো ওখানে গেলাম, স্টোর ম্যানেজারের সাথে কথা বলতাম যে করতে চাই। তো এরকম করতে করতে 15 দিন হয়ে গেল। তো 15 দিন পরে আমার ক্যাশ টাকাও শেষ হয়ে যাচ্ছে, টেনশন। তো এরকম। তো এরপরে একটা স্টোরেজে মনে হলো যে না, এই ম্যানেজারটা মনে হয়, মানে এটা জাস্ট আমার সিক্স সেন্স কাজ করছে, এই ম্যানেজারটা হেল্পফুল, যদি আমি ওর পিছনে লেগে থাকি ও আমাকে বিকজ ও মাত্র নতুন জয়েন করছে ওই স্টোরে অ্যাজ আ ম্যানেজার। তো তখন ও নিজেই অনেক সফট, ঠিক আছে, আর ওর তখন একটু লাগবে হায়ার, মানে টিমের জন্য। তো তখন বাট ওখানে হচ্ছে সবাই অজি ছিল। তো আই ওয়াজন্ট শিওর যে আমি তো মানে অন্য কান্ট্রি আমাকে হায়ার করবে কিনা, বাট আমার কাছে মনে হয়েছে যে হি ইজ হেল্পফুল, থাকে না। আবার ও বুঝতে পারছে মেয়েটা নতুন আসছে, ওর জব দরকার, ফার্স্ট জব। তো তখন আমি ওই স্টোরে পরপর 3 দিন গেছি। সিপি দেওয়ার পরেও 3 দিন? হ্যাঁ, সিভি দিলাম ফার্স্ট দিন, তারপর সেকেন্ড দিন বললাম যে আবার গেলাম যে কোন আপডেট আছে কিনা। তো তখন ও তখন বুঝছে। তো তখন ও বলছে যে তুমি তাহলে আমাদের এই পেজে যাও, এই পেজে যে রেজুমি করো। তো তখন ওইটা করছি। থার্ড দিন যখন গেছি তো তখন ও আমাকে আবার দেখছে, আমি যে আমি তো করছি, কোনো রেসপন্স নাই। তখন ও আমার সামনে বসে ও একটা ক্লিক করলো, তখন আমি সাথে সাথে ইমেল পেলাম যে হ্যাঁ তোমার ইন্টারভিউর কল আসছে। এই জন্যই বলে লেগে থাকলে হয়। হ্যাঁ, লেগে থাকলে হয়। তো তখন থার্ড ডেতে তখন আমি ইমেল পেলাম, তখন বলছি আচ্ছা ঠিক আছে। তো ইন্টারভিউর জন্য একটু প্রিপারেশন নিলাম, এরপর ইন্টারভিউর জন্য গেলাম। তো পরদিন আবার ওকে কল করেছি যে ইন্টারভিউ তো দিলাম, আপডেট আছে কিনা। তখন বলছে যে হ্যাঁ ইউ আর হায়ার্ড। সো আই এম লাইক ও থ্যাংক ইউ। হ্যাঁ, ফার্স্ট জব, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ওয়ান। বাট এখন যেটা প্রবলেম ছিল যে ওখানে তো খুব বেশি আওয়ার্স আমি পেতাম না, উইকলি হয়তো 10 আওয়ার না 12 আওয়ার, সরি, কি চলবে, ওটা দিয়ে হবে না। এরপরে একটা রেস্টুরেন্টের কাজ স্টার্ট করছি, মানে ওইটাও খুঁজতে যেতে ওই সেম ওই ম্যানেজারকে আবার দেখে মনে হয়েছে যে ওইখানে মানে ও ফার্স্টে হয়েছে কি, ওরা হচ্ছে অ্যারাব, তো মানে হয় কি ওই কমিউনিটির মানুষরা কমিউনিটির মধ্যেই থাকতে একটু পছন্দ করে আই গেস। হ্যাঁ, তো ওরাও অ্যারাব, ওই রেস্টুরেন্টে সব অ্যারাবদেরই হায়ার করে, ওরা হয়তো ওই কারণে। কিন্তু আমি 3 দিন যে ওকে যখন চেহারা দেখাইছি, ও বলছে যে ঠিক আছে।
আমার আইডিয়াটা খুব পছন্দ হয়েছে ভাই, কততে হবে না? মানে এটা হচ্ছে কি আমার মানে এমন নয় যে সবার সাথে এরকম না। মানে Understood. এটা জাস্ট আবার ক্লিক করছে যে আচ্ছা ওর কাছে গেলে হয়তো আমাকে হেল্প করবে এরকম। কাজ কঠিন কেমন ওদের ওখানে কাজ করা? কাজ করা কঠিন বলতে যে ফার্স্ট এর দে উইল ট্রেন ইউ ওয়েল। হ্যাঁ, এখানে যেটা আমি যেহেতু মালয়েশিয়াতেও কাজ করেছি, বাংলাদেশেও কাজ করেছি, অস্ট্রেলিয়াতেও কাজ করেছি। সো আমি ডিফারেন্সটা আমি একটু বলি। ওখানে হচ্ছে ফার্স্টে তোমাকে ট্রেন ইউ ওয়েল, ঠিক আছে? ওদের হচ্ছে কোর্স সিস্টেম থাকে, কোর্স সিস্টেমে সব ডিটেলস তোমার ওই কোম্পানির শুরু থেকে, সো ইউ ক্যান কানেক্ট কোম্পানির মটোটা কি অ্যান্ড এভরিথিং একটা ইয়ার মধ্যে। এরকম আমার ট্রেনিং হয়েছে যে এটার পরে এটা বা সেফটি কনসার্ন গুলা কি কি, হ্যাঁ এরকম। তারপর ধরো লিটারেলি তোমার যে আমার কাস্টমার হ্যান্ডেল করতে হবে, একটা কাস্টমার আসলে আমি কিভাবে কি বলবো, কি ডেলিভার দিব, ওগুলো একদম তোমার অনলাইন কোর্স থাকে। বাহ, কতদিনের করতে হয় এইগুলো? আমার হয়তো ফার্স্ট 2 উইকস এগুলো আমি করেছি। হ্যাঁ, এটা মানে প্রপারলি ইনফরমেশনটা এমপ্লয়িকে সবগুলো আর কি বোঝানো। অফকোর্স তুমি ওখান থেকে সবকিছু মনে রাখতে পারবে না, বাট অ্যাটলিস্ট তুমি জানো যে। একটা বাজে প্রশ্ন উত্তর দাও। ধরো অস্ট্রেলিয়ানদেরকে অনেক নাক উঁচু জাতি বলি আমরা, তাই না? তো আমাদের আর ওদের বা বিদেশ যে কোনো মানুষের বেসিক পার্থক্যটা কই চোখে লাগে? বেসিক পার্থক্য মানে কোন সাইডের? অ্যাটিটিউড বলো, কালচার বলো, সাহায্য করার প্রবণতা বলো, হোয়াটএভার। ও আচ্ছা, ধরো আমাদের বাংলাদেশিদের যদি বলি, অফকোর্স আমাদের অতিথি পরায়ণ যে ব্যাপারটা, এটা খুব ভালো। হ্যাঁ, হেল্পের থেকে আমরা হচ্ছে যে এক্সট্রা কথা হয়তো একটু বেশি বলছি এরকম। হ্যাঁ, এরকম আমার কথা হচ্ছে যে যেটা পারবো পারবো, পারবো না পারবো না। আর অজিরা হচ্ছে যে খুব ইয়ার মধ্যে কথা বলবে, মানে এথিক্যালি গুড। ওরা যেহেতু খুব রুলস রেগুলেশন মেনটেন করে, ওদিক দিয়ে ওরা গুড। বিকজ ওরা মানে ওরা যেটা বোঝে কমিউনিটির জন্য তুমি যদি আরেকজনের ভালো থাকাটা চিন্তা করো, তাহলে তুমি নিজেও ভালো থাকবা। ঠিক আছে, এভাবেই তো কমিউনিটিতে একটা সবাই মিলেমিশে থাকে, রাইট? হ্যাঁ, বাট ওর একটু ইন্ডিভিজুয়াল ইয়াটা আছে, যেমন আমাদের মতো খুব একটা অতিথির ইয়াটা হই হুল্লার ওরকম নাই, খুব কোয়াইট এরকম। হ্যাঁ, সাহায্যর প্রবণতা, হ্যাঁ সাহায্য মানে অ্যাটলিস্ট দে সে দ্য গুড ওয়ার্ডস, দে প্র্যাকটিস দ্য পজিটিভ ওয়ার্ডস। যেরকম লাইক ধরো তোমাকে এরকম একটু যদি আপসেট দেখে, উইল কাম অ্যান্ড সে আর ইউ ওকে, ডু ইউ নিড এনি হেল্প, বা এরকম কিছু যে তুমি ঠিক আছো কিনা, মানে এটা খুব বলে ওরা যে আর ইউ ওকে, অল গুড। হ্যাঁ, এই ধরনের কথা খুব বলা হয়। বাট এইখানে তো আসলে আমাদের এখানে এটা নাই। আর মালাইদেরও কাইন্ড অফ ওই রকমই মানে আমাদের সাথে একটু সিমিলার আছে। বাট মালাইরা হচ্ছে কি, এখন তো ওদের ওখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা খুব তো ওদিক দিয়ে ওরা ট্যুরিজম বা ইন্টারন্যাশনাল ইয়েদেরকে খুব ওয়েলকামিং, ওটা ঠিক আছে। বাট আমাদেরটা এটা এখনো ডেভেলপ করেনি, সো ওইটা একটু পার্থক্য। একজন মানুষ যে মেয়েটা বাইরে পড়তে গেল, ধরো তোমার তো এখন বাংলাদেশে চাকরি করাটা অনেক মুশকিলের হয়ে যাবে, কালচারালি, এডুকেশনালি, এক্সপেকটেশন সবকিছু মুশকিল। দেন তাহলে ফিউচার প্ল্যানটাই তো এখানে কাজ করার জন্য যেটা হবে, ওখানে যেটা হয় আমার কাজ করার ইজিটা হয় যে ওখানে সিস্টেমিক ওয়েতে কাজটা হয়। আমি জানি যে এটা আমার কাজ, বা এটা এভাবে করা, বা আমি প্রবলেম হলে ওর কাছেই করব, মানে খুব সিস্টেমিক, খুব গোছানো, অর্গানাইজড এভরিথিং। যেটা বাংলাদেশে যখন আমি কাজ করতাম, যেটা সমস্যা হতো যে একটু অগোছালো মনে হতো। হ্যাঁ, বা যেটা প্রফেশনাল ওয়ার্ডসগুলো ওখানে তো খুব, যেহেতু ওরা অজি আছে, অন্য দেশের চাইনিজ আছে, তো ওদের সাথে আমার একটা ফর্মাল রিলেশনশিপ মেনটেন করতে হয়, যেটা আমি প্রফেশনাল ওয়ার্ডসগুলো খুব ওইভাবে ওই টোনে বলি। বাট এখানে হয় কি, একটু টিম মেম্বার একটু এক্সট্রা একটা বন্ডিং, বাট ওটা আসলে না হইলেই ভালো আমার কাছে মনে হয়। টিম মেম্বারদের সাথে প্রফেশনাল রিলেশনটাই ভালো, আই গেস। সো হ্যাঁ, এটা তো একটু সমস্যা হবে এখানে যদি আমি কাজ করি, বাট আমি কাজ করেছি। সো একটা কমন অভিযোগ থাকে সব মা বাবার, যে সন্তান বাইরে পড়তে যায় সে বাংলাদেশে সেট হইতে চায় না। হোয়াট ইজ ইওর এক্সপ্লেনেশন? ওই সেফটি, সিকিউরিটি, ঠিক আছে, বা তুমি লিভিং স্ট্যান্ডার্ড, এই জায়গাগুলোর কথা যদি চিন্তা করো, অফকোর্স আমাদের দেশে তো আসলে সেফটি সিকিউরিটিটাই মেন কনসার্ন। হ্যাঁ,
ফাইন্যান্সটাও ইম্পর্টেন্ট, বাট ফাইন্যান্সটাও আমি পরে রাখবো, বিকজ আসলে ওই যে ফ্যামিলি ইয়েটা থাকলে না, ফাইন্যান্সটা আসলে আবার মেন্টাল হেলথ অ্যান্ড এভরিথিং, আমাদের দেশে তো আসলে মেন্টাল হেলথটা কোনো সাবজেক্টই না। হ্যাঁ, ইস্যুই না। ওখানেও তুমি একা আছো, মেন্টাল হেলথ মানে হোম সিকনেস, তো ব্যাপারটা কাজ করে, বাট ওখানে অ্যাটলিস্ট তুমি জানো যে তোমার সব কিছু মানে ডিসিপ্লিন ওয়েতে আছে, সো ওইটা তখন মাইন্ডে ইয়ে করে না। এখানে যেমন আমার কাছে মনে হয় যে সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়াটাই একটা বড় স্ট্রাগল ছিল আমি যখন কাজ করতাম, কারণ যেই অবস্থা থাকতো রাস্তাঘাটের, এত মানুষ, হ্যাঁ, এই অগোছালো একটা ইয়ের মধ্য দিয়ে, এইসব কারণেই হয়তো চায় না যে বাইরে। যেই মেয়েরা পড়তে যেতে চায় বা যে এখনো ধরো 9, 10, 11, 12 পড়ছে, তাদের জন্য যদি তোমার কিছু বলার থাকে যে বাবা এইভাবে রেডি হবে, এই করতে হবে। ওকে, ডেফিনেটলি। দেখো, আমি যখন 9-10-এ ছিলাম, আমার কোনোদিনও প্ল্যান ছিল না যে এরকম আমি অ্যাব্রডে যাব, বা কখনোই এরকম কথা আমি বলিনি। কিন্তু যখন আমি নর্থ সাউথে ছিলাম, আমি ফ্রেন্ডদেরকে দেখে আমার এটা ফার্স্টে মাইন্ডে আসছে। বাট আই থ্যাংক মাই ইয়াঙ্গার সেলফ যে আই টুক দ্যাট ডিসিশন, বিকজ এটা আমাকে অ্যাজ আ পার্সন অনেক চেঞ্জ করেছে, বা আমি অনেক কিছু শিখেছি। সো যারা প্রিপারেশন নিতে চাও, এখন থেকেই IELTS করা বলো, কোন ভার্সিটি, কোন সাবজেক্ট, ফিউচারে কোন সাবজেক্টের ডিমান্ড আছে, বা তোমার পারপাসটা কি, এটা খুব ইম্পর্টেন্ট, লাইক ইয়োর পারপাস। পারপাস ধরো প্যাশন, মানে পড়তে যাইতে চাই না, থাকতে যাইতে চাই না, চাকরি করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটা পারপাস, অফকোর্স। হ্যাঁ, যে এই জিনিসগুলো তুমি, এটা আসলে ইয়াঙ্গার টাইমে এগুলা এত ডিপ থিঙ্কিংটা একটু হার্ড, আমারও ছিল না, এটা আসলে বয়সের সাথে সাথে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো বাট এখন থেকেই তুমি যদি একটু একটু করে নিজেকে ওইভাবে করে প্রিপারেশন নাও, আস্ক ইয়োর সেলফ, স্টাডি ইয়োর সেলফ, নো ইয়োর স্ট্রেংথ, নো ইয়োর উইকনেস, এগুলা যদি এখন থেকেই কিছুটা হলেও এক্সপ্লোর করার চেষ্টা করো, আই থিঙ্ক ওইভাবে প্রিপারেশন নাও, সাবজেক্ট কোন সাবজেক্টে পড়তে চাও, নিজেকে ফিউচারে কোথায় দেখতে চাও। আমাকেও যদি ওইটা আমি কেউ জিজ্ঞেস করতো, আমি জানি না আমি নিজেকে ফিউচারে কই দেখতে চাই, বাট আই উড সে তুমি এক্সপ্লোর করো, তুমি চেষ্টা করো। বাইরে গেলে নিজেকে যখন একা পাবা, তখন তুমি আসলে নিজেকে চিনতে পারবা, তো ওইটা তোমাকে অনেক হেল্প করবে যে আসলে ফিউচারে আমি কোথায় আমাকে দেখতে চাই। বাহ, খুব সুন্দর। সো এন্ড অফ দ্য ডিসকাশন, আমরা এইটুকু বুঝলাম যে ছেলে বলেন মেয়ে বলেন দুজনের জন্য জীবনটা একই রকম বাইরে, এবং দুজনের ভবিষ্যতের জন্য জিনিসটা অনেক সুন্দর, সহায়ক। সো আপনার সন্তান কন্যা বলে আপনি পাঠাবেন না, ছেলে বলে পাঠাবেন, এই বিভেদ যেন না থাকে। নিরাপত্তা এবং তার ভালো থাকা পুরোটা নির্ভর করবে আপনি তাকে কেমন করে হেল্প করছেন, গাইড করছেন, এক্সপেক্ট করছেন, সেটা শেখাচ্ছেন তার উপরে। ঠিক বললাম? কোর্স ওয়ান্ডারফুল। So thank you so much, Pasha. It was No problem. beautiful. That was my pleasure. And of course, কারো যদি মানে আমার যে এক্সপিরিয়েন্স আছে বা যতটুকু আমি জানি, কেউ যদি চায়, of course just do let me know. আমি আমার যতটুকু ইনফরমেশন আছে, তোমার প্রোফাইলটা বলে দাও, তাহলে মানুষ খুঁজতে সহজ হবে। আমার ফেসবুকে আমার হচ্ছে জেনিফা বিনতে জামাল। তুমি আমাকে তখন কামাল বলছো। জামাল। জামাল আর কামাল রে ভাই। যাই হোক, সো হ্যাঁ, আমাকে ফেসবুকে নক দিলে, মেসেঞ্জারে নক দিলে, যদি এরকম কোনো ইনকোয়ারিজ থাকে, অফকোর্স ডেফিনেটলি আই উইল হেল্প, এন্ড আই লাভ টু হেল্প পিপল, ডেফিনেটলি, ওয়াই নট। আমার নিজের দেশের মানুষকে যদি হেল্প না করে আমি কাকে হেল্প করবো, রাইট? ইনশাআল্লাহ। So go Australia. Yeah, go whatever, মানে wherever you want,